আমরা এই বাংলাদেশে বসে আমরা দিল্লির খবর তো জানি না। দিল্লিতে আসলে কি হচ্ছে, কলকাতাতে কি হচ্ছে, ওখানে যারা দিল্লির কর্তা ব্যক্তি আছেন তারা আসলেই কি করতে পারেন, বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা বাংলাদেশে বসে যা টের পাচ্ছি তা হলো সরকার এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে সরকার সৌদি আরবের সঙ্গে একটা জোট করেছে, সামরিক জোট করেছে। ১৩ দেশীয় একটা জোট করেছে। সেই জোটের মূল প্রতিপাদ্য হলো যে তারা একে অপরের বিপদে এগিয়ে আসবে। কাজেই বাংলাদেশে যদি এখন কোনো রকম সমস্যা হয় ভারতের সঙ্গে, এখানে পাকিস্তান আসবে, সৌদি আরব আসবে, তুরস্ক আসবে, তাদের অঢেল অর্থ আসবে। ফলে ভারতকে আমাদের তো ভয় পাওয়ার দরকার নেই। ২ নম্বর হলো যে আমরা এই মুহূর্তে চীনকে যেভাবে পেয়েছি, চীনের সঙ্গে যেভাবে অর্থনীতি আমাদের এগিয়ে চলছে, চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছেন, এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেভাবে আমার বন্ধু মহাজাদু জানে বলে তারেক রহমান সাহেবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, সেখানে কি সব নরেন্দ্র মোদী, অমিত শাহ এগুলো গণনা করার কি সময় আছে? এইভাবে একটা জিকির তোলা হচ্ছে। আর সেই জিকির তোলার কারণে কি হচ্ছে? সরকারের যারা লোকজন তারা মনে করছে না উই আর রাইট। নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পর তাকে দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতের ভবিষ্যৎ আমরা জানি না। এরপর আবার সামনে যে একটা সম্মেলন হচ্ছে ব্রিক্স, সেই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণ করার জন্য। আজকের দিনের খবর হলো সম্ভবত সরকার সমর্থিত যে সকল পত্রিকা রয়েছে তারা বলছে যে সম্ভবত তারেক রহমান সাহেব এই ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? এর কারণ হলো তিনি যখন এই সম্মেলনে যাবেন তখন তাকে সম্মেলনের একজন অংশগ্রহণকারী হিসেবে আলাদা প্রোটোকল দেওয়া হবে না। কিন্তু যখন দ্বিপাক্ষিক কোনো বৈঠকে সেখানে যাবেন তখন যে সম্মান তিনি পেয়েছেন আপনার বেইজিংয়ে, যে সম্মান পেয়েছেন কুয়ালালামপুরে, একই সম্মান তিনি দিল্লিতে পাবেন। কিন্তু তিনি যেমন চীনের সফরে গেছেন, সফরে মালয়েশিয়া থেকে গিয়ে চীনের বেইজিংয়ে ঢোকার আগে তিনি ডালিয়ান প্রদেশে একটা কনফারেন্সে তিনি সেই ইকোনমিক কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তাকে সাদামাটা অন্য অতিথিদেরকে যেভাবে একজন প্রাদেশিক কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, রেল স্টেশনে তাকে রেল ভ্রমণ করিয়েছেন, ঠিক ওইভাবে হয়তো ভারতেও তাকে দেখা গেল যে বাংলাদেশ দূতাবাসে কোনো কর্মকর্তা গেল বা ওই যে ব্রিক্সের যারা আয়োজক তাদের পক্ষ থেকে কেউ থাকলো, একটা সাদামাটা। এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর। তার গার্ড অব অনার লাগবে, লাল গালিচা লাগবে। স্বয়ং নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে আসতে হবে, নরেন্দ্র মোদী রিসিভ করার জন্য। সঙ্গে তার পারিষদবর্গ থাকবে, কামান দাগানো হবে। তারপরে নরেন্দ্র মোদীর বাসভবনে তাকে আবার দ্বিতীয় দফা গার্ড অব অনার দেওয়া হবে। দিল্লি যেটা দিল্লি গেট যেটা রয়েছে সেখানে তাকে আবার সেই সানাই নহবত বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে, অথবা লালকেল্লাতে সবচেয়ে বড় যখন কোনো সেলিব্রেশন হয় সেটা লালকেল্লাতে তারা করে ভারত। তো সেই লালকেল্লাতে, রেড ফোর্টে এরকম অনুষ্ঠান হবে, কিন্তু ব্রিক্সে গেলে তো এই জিনিসগুলো হবে না। এই জন্য যারা সরকারের খুবই অ্যাডমায়ারার, প্রশংসাকারী, তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান সাহেবের যে ভারত গমন এটাকে সমর্থন করছেন না। তো এই অবস্থাতে আসলে সব কিছু চলছে। এই অবস্থাতে সব কিছু চলছে এবং এই সব কিছুর মধ্যে আমরা বাংলাদেশে বসে টের পাচ্ছি যে আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছি। আমাদের অনেক উষ্ণতা রয়েছে, উত্তেজনা রয়েছে এবং আমরা ভারতকে যে কোনো কথা বলতে পারি। আমাদের রাজপথে যারা নেতৃবৃন্দ রয়েছেন ভারতকে গালি দিতে পারেন অবাধে, ভারতকে সকাল বিকাল জয় বাংলা করতে পারেন, ইনকিলাব জিন্দাবাদ করতে পারেন, বাংলাদেশে পাকিস্তানকে স্বাগত জানাতে পারেন। সো এইরকম একটা স্বাধীন সার্বভৌম যে একটা জাতিসত্তা, যে এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন চলছে, যেটা শুরু হয়েছিল ইউনূসের জমানাতে, সেটা অব্যাহত আছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতে তো আসলে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো দেখা যাক আগামী রাজনীতিতে আমরা কতটুকু এগোতে পারি আর ভারত আমাদের সঙ্গে কতটা কমপ্লাই করে সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।